দ্য সলিড স্টেট অফ ম্যাটার বা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারের সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল স্ট্রাকচার বা রক সল্ট স্ট্রাকচারের বিষয়ে আমরা ডিটেলসে জেনেছি প্রিভিয়াস ক্লাসে। আজকের ক্লাসে আমরা রক সল্ট স্ট্রাকচারের উপর যত ধরনের প্রবলেমস পসিবল সব রকমের প্রবলেমস সলিউশন করব, যেন রক সল্ট স্ট্রাকচারের বা NaCl টাইপ ক্রিস্টাল স্ট্রাকচারের পুরো কনসেপ্টটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। সেই সঙ্গে রক সল্ট স্ট্রাকচার বা NaCl টাইপ ক্রিস্টালে যে ধরনের স্টোইচিওমেট্রিক ডিফেক্ট দেখা যায় অর্থাৎ স্কটকি ডিফেক্ট, সেটার বিষয়েও আমরা একটু ডিটেলসে জানব। তবে সেটা প্রবলেম আনসারের মাধ্যমেই কিন্তু আমরা জানব। তোমাদেরকে আমার রিকোয়েস্ট, যারা আগের ক্লাসটি করনি অর্থাৎ রক সল্ট স্ট্রাকচারের যে ডিটেলস আমরা আলোচনা করেছি সেইটি অবশ্যই ভালোভাবে কমপ্লিট করে নিয়ে তবেই আজকের ক্লাসটিতে তোমরা এগোনো শুরু করো, কারণ আগের দিনে আমরা যা যা কনসেপ্ট বিল্ড করেছি সেইগুলিকে অ্যাপ্লাই কিন্তু আজ আমরা করব, কারণ আজ আমরা করতে চলেছি প্রবলেম সলিউশন। তাহলে আমরা আসি আমাদের প্রথম প্রবলেমে। দ্য রেডিয়াস অফ Na প্লাস আয়নস ইজ 95 পিকোমিটার and that of Cl minus ion is 181 picometer. Calculate the edge length of the unit cell and the density of NaCl crystal. Given molecular mass of NaCl equal to 58.5 gram per mole. আনসার সব প্রবলেমেই করে দেওয়া থাকবে, যেন প্রবলেমটা তোমরা নিজেরা ভেবে একবার ট্রাই করে নিতে পারো, যাতে তোমাদের যে ব্রেন ওয়ার্ক, ব্রেন অ্যাক্টিভিটি, সেটাও তোমরা চেক করে নিতে পারো যে প্রিভিয়াস ক্লাসটাকে তোমরা কতটা অ্যাপ্লাই করতে পারছো। তারপর যদি প্রবলেমটার আনসার না মিলল বা তুমি প্রথমেই কোনো অসুবিধায় পড়ে গেলে, তখন তুমি সলিউশনটাকে কন্টিনিউ করবে অ্যান্ড সলিউশনটা দেখে নেবে এখান থেকে। প্রত্যেকটি কোশ্চেনেই তোমরা সেইভাবেই এগোবে, সেই কারণেই প্রত্যেক প্রবলেমের সঙ্গেই আমি আনসারটা দিয়ে দিয়েছি। তাহলে প্রবলেমে আমাদেরকে বলেছে Na প্লাস আয়নের রেডিয়াস অ্যান্ড Cl মাইনাস আয়নের রেডিয়াস। আমাদেরকে বের করতে হবে এজ লেন্থ বা ইউনিট সেলটির বাহুর দৈর্ঘ্য অ্যান্ড ডেনসিটি বা ঘনত্ব। দেখো সলিউশন অফ প্রবলেম নাম্বার 1। রেডিয়াস অফ Na প্লাস গিভেন আর Na প্লাস ইকুয়াল টু 95 পিকোমিটার আর Cl মাইনাস ইকুয়াল টু 181 পিকোমিটার। এখন আমরা NaCl এর ক্রিস্টালটাকে বা ইউনিট সেলটাকে কত দিনে দেখেছি আরও একবার মনে করে নিই। একটা এজ বরাবর একটা পুরো ক্যাটায়ন অ্যান্ড দুটো অ্যানায়নের রেডিয়াস। আমরা এজ লেন্থের একটা ফর্মুলাও তৈরি করে রেখেছি, সেই ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করব। A ইকুয়াল টু 2r প্লাস প্লাস 2r মাইনাস। A ইকুয়াল টু 2 ইন্টু r plus plus r minus 95 radius of cation and radius of anion 181 equal to 2 into 276 equal to 552 picometer। তাহলে এখানে আমাদের কাজে লাগলো এজ লেন্থ এর ফর্মুলা। আমরা 552 পিকোমিটার পেয়ে গেলাম এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল। এবার আমাদেরকে বার করতে হবে ডেনসিটি। ডেনসিটি আমরা বের করব গ্রাম পার সিসিতে, কারণ মলিকুলার মাস বা মলিকুলার মাস না বলে ফর্মুলা মাস বলা উচিত, যেহেতু আয়নিক কম্পাউন্ড। তাহলে ফর্মুলা ওয়েট বলা আছে গ্রাম পার মোলে, তাহলে সিজিএস ইউনিট গ্রাম। তাই আমাদেরকে এবার এই পিকোমিটার ইউনিটকে নিয়ে যেতে হবে সেন্টিমিটারে। আমরা জানি 1 পিকোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার ইকুয়াল টু 10 টু দি মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে
আমরা যতগুলি প্রবলেম সলিউশন করব সব ক্ষেত্রেই এবার আমরা মনে রাখব 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻10 সেমি। এটা আমরা প্রত্যেকবারে বের করে নেব না, আমরা এটাকে মনে রেখে নেব 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻10 সেন্টিমিটার। তাহলে ডেনসিটি আমাদেরকে বের করতে হবে। ডেনসিটির আমরা যা ফর্মুলা জানি, ডেনসিটি ডি ইকুয়াল টু জেডএম বাই এনএ ইন্টু এ কিউব, যেখানে জেড হলো নাম্বার অফ ফর্মুলা ইউনিটস পার ইউনিট সেল। আমরা জানি NaCl এর পার ইউনিট সেলে ফর্মুলা ইউনিট থাকে 4টি, 4 NaCl ইউনিটস। মলিকুলার মাস বা ফর্মুলা মাস আমাদেরকে বলে দেওয়া আছে 58.5 গ্রাম পার মোল। Na অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড এ আমরা এখানে বের করে রেখেছি, যেখানে পিকোমিটারটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা পুট করি জেড ইকুয়াল টু 4, ফর্মুলা মাস 58.5 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এজ লেন্থ এ 552 পিকোমিটার আমরা ক্যালকুলেট করেছি। তাহলে 552 ইন্টু 10⁻10 এই হয়ে গেল সেন্টিমিটার তার কিউব। এই পুরোটাকে যখন তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেশনের রেজাল্ট আসবে আমাদের গিভেন আনসার 2.31 গ্রাম পার সিসি। এই হয়ে গেল ডেনসিটি। তাহলে ডেনসিটির ফর্মুলা সেটা তো আমাদের এখানে কাজে লাগলোই, সেটা তো আমরা মনে রেখেই নিই সবসময়। এখানে NaCl ইউনিট সেল থেকে যেটা আমাদের সবচেয়ে বেশি করে কাজে লাগলো সেটা হলো জেড, নাম্বার অফ ফর্মুলা ইউনিটস, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা আসবো প্রবলেম নাম্বার 2। ইন এ NaCl ক্রিস্টাল দ্য ইউনিট সেল এজ লেন্থ ইজ 5.64 অ্যাংস্ট্রম। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বিটুইন এ Na+ অ্যান্ড Cl- আয়ন? এজ লেন্থ আমাদেরকে বলে দেওয়া আছে, আমাদেরকে সবচেয়ে কাছাকাছি থাকা একটি Na+ অ্যান্ড Cl- এর মধ্যেকার ডিস্টেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলি ফার্স্ট নিয়ারেস্ট নেবারিং ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা একবার আবার মডেলে ফেরত চলে যাই। Cl- অ্যান্ড Na+, এই দুটি অপোজিট আয়ন হয়ে গেল নিয়ারেস্ট নেবার বা ফার্স্ট নিয়ারেস্ট নেবার। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হলো যা এজ লেন্থ তার হাফ। আমরা গত দিনেই দেখেছি লাস্ট ক্লাসে যে হাফ অফ দ্য এজ লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট নেবার্স, মিনস ডিস্টেন্স বিটুইন এ Cl- অ্যান্ড এ Na+ আয়ন। তাহলে আমরা শুরু করি সলিউশন। এজ লেন্থ 5.64 অ্যাংস্ট্রম। আমাদেরকে Na+ অ্যান্ড Cl- এর ডিস্টেন্স বের করতে হবে, যেটাকে আমরা বলছি ফার্স্ট নিয়ারেস্ট নেবারিং ডিস্টেন্স D1, সেটা হয়ে গেল a/2, যেটা হয়ে গেল R+ অ্যান্ড R-, একটা ক্যাটায়নের রেডিয়াস অ্যান্ড একটা অ্যানায়নের রেডিয়াস, যেটা আমরা এখানেও দেখছি আর প্রিভিয়াস ক্লাসে তো খুব ভালোভাবে বুঝেইছি। তাহলে 5.64/2 ইকুয়াল টু 2.82 অ্যাংস্ট্রম হয়ে গেল আমাদের আনসার। তাহলে এই প্রবলেমটিতে বিষয়টা ছিল তুমি ইউনিট সেলটার বিষয়ে পুরো কনসেপ্ট রাখো কিনা, অ্যান্ড ফার্স্ট নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স অর্থাৎ একটি Na+ একটা Cl- এর ডিস্টেন্স, এই বিষয়টা জানো কিনা। তাহলে এই হয়ে গেল আমাদের এখানে ফর্মুলা, যেটা এখানে অ্যাপ্লিকেবল হলো। প্রবলেম নাম্বার 3। হোয়াট ইজ দ্য মাস অফ এ সিঙ্গল ইউনিট সেল অফ NaCl? NaCl এর একটি একক কোষের মাস কত? দেখা যাক কিভাবে সলিউশন করা যায়। একটি ইউনিট সেলের মাস, তাহলে মাস অফ ওয়ান ইউনিট সেল
equal to mass of 4 NaCl units। এটা আমরা কেন বলতে পারলাম? কারণ একটি ইউনিট সেলে 4টেই NaCl প্রেজেন্ট থাকে। Z ইকুয়াল টু 4 NaCl এর ক্ষেত্রে আমরা জানি। তাহলে যেহেতু একটা ইউনিট সেলে 4টি NaCl থাকে, তাই 4টে NaCl এর যা মাস সেটাই হবে ইউনিট সেলটার মাস। তাহলে আমাদের এখন 1 ইউনিট সেলের মাস ক্যালকুলেট করতে যাওয়ার মানে হলো 4টে NaCl ইউনিটের মাস কত সেটা ক্যালকুলেট করা। আমরা NaCl এর ফর্মুলা মাস বা মলিকুলার মাস যাই বলো সেটা জানি Na23 অ্যাটমিক মাস অ্যান্ড Cl এর অ্যাটমিক মাস 35.5। তাহলে NaCl এর ফর্মুলা মাস হয়ে গেল 58.5 গ্রাম পার মোল। এদিকে ফর্মুলা মাস মানে হলো এই মাসে অ্যাভোগাড্রো নাম্বার অফ NaCl ইউনিট থাকে। মলিকুলার মাস বা ফর্মুলা মাস কথাটার মানেই হলো যেহেতু এটা মলিকুলার মাস তাই এই মাসের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট থাকবে। এখানে মলিকিউল আমাদের বলা চলবে না, আমাদের ফর্মুলা ইউনিট বলতে হবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 NaCl ইউনিটস ইকুয়াল টু 58.5 গ্রাম। আমাদের চাই 4টে NaCl ইউনিটের মাস। তাহলে 4 NaCl ইউনিটস ইকুয়াল টু 58.5 ইন্টু 4 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এটার তোমরা যদি সলিউশন করো তোমরা পৌঁছে যাবে আমাদের আনসারে 3.88 ইন্টু 10⁻22 গ্রাম। এই হয়ে গেল আমাদের সলিউশন। 4টে NaCl ইউনিটের মাস মানেই হলো একটা ইউনিট সেলের মাস। আমরা 4টে NaCl ইউনিটের মাস বের করে ফেলেছি, তাহলে এটাই হয়ে গেল একটা ইউনিট সেলের মাস। প্রবলেম নাম্বার 4, দ্য আয়নিক রেডিয়াস অফ এ Na+ আয়নস ইজ 102 পিকোমিটার। তাহলে Na+ এর আয়নিক রেডিয়াস বলা আছে, অ্যান্ড দ্যাট অফ এ Cl- আয়ন ইজ 181 পিকোমিটার। Cl- আয়নেরও রেডিয়াস দেওয়া আছে। হোয়াট ইজ দ্য রেডিয়াস রেশিও অ্যান্ড হোয়াট ডাজ দিস প্রেডিক্ট ফর দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য আয়নস। তাহলে Na+ এর রেডিয়াস বলে দেওয়া আছে 102 পিকোমিটার। Cl- এর রেডিয়াসও বলে দেওয়া আছে 181 পিকোমিটার। তাহলে রেডিয়াস রেশিও মানে হলো রেডিয়াস অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ অ্যানায়ন। আমরা পেয়ে যাচ্ছি 102 বাই 181 ইকুয়াল টু 0.563। তাহলে রেডিয়াস রেশিও আমরা পেয়ে গেলাম। সঙ্গে জিজ্ঞাসা করেছে হোয়াট ডাজ দিস প্রেডিক্ট ফর দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য আয়নস। এই রেডিয়াস রেশিও যেটা আমরা পেলাম সেটা দেখো 0.414 টু 0.732 এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আসে। আর এই রেঞ্জটা দেখা যায় অক্টাহেড্রাল স্ট্রাকচারাল জিওমেট্রির জন্য, অর্থাৎ যেখানে কোঅর্ডিনেশন নাম্বার 6। তাই আমরা যেহেতু এই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে পেয়ে গেলাম সেহেতু আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য আয়নস ইকুয়াল টু 6। কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু 6। আমরা NaCl ক্রিস্টাল স্ট্রাকচারে ভালোভাবেই জানি একটা Na+ এর চারপাশে 6টা Cl- অ্যান্ড একটা Cl- এর চারপাশে 6টা Na+ প্রেজেন্ট থাকে, কারণ NaClটা একটা ইন্টারপেনিট্রেটিং FCC ইউনিট সেল। তাহলে এই রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা এলো বলেই আমরা কোঅর্ডিনেশন নাম্বারটা প্রেডিক্ট করতে পারলাম 6, অর্থাৎ একটা অক্টাহেড্রাল স্ট্রাকচারাল জিওমেট্রি। প্রবলেম নাম্বার 5, ইন দ্য NaCl স্ট্রাকচার ions are often treated as hard spheres. If Rna+ and Rcl- are 102 and 181 picometer respectively, and assuming touching of ions along the cell edges, what is the theoretical packing efficiency of the NaCl crystal structure? তাহলে এখানে প্রবলেমটা দেখতে শুনতে বড়, কিন্তু সেটা প্রবলেমটাকে জটিল করেনি মোটেই।
আমাদের জানা কিছু তথ্যই সেখানে বলে দেওয়া আছে। এখানে বলা আছে আয়নগুলোকে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়নগুলোকে আমরা হার্ড স্ফিয়ার কল্পনা করি, অর্থাৎ গোলক বা স্ফিয়ার, সেটা আমরা এমনিতেই জানি। অ্যাজিউমিং টাচিং অফ আয়নস অ্যালং দ্য সেল এজেস, আমাদের চোখের সামনে ইউনিট সেল রয়েছে, এজ বরাবর আয়নগুলি টাচ করে আছে অ্যাজিউম করে নিতে হবে। সেটা আমরা জানিও যে যদি এটা একটা এজ হয় অ্যান্ড এইটি হয় ক্যাটায়ন, তাহলে এইটি হলো একটা অ্যানায়ন অ্যান্ড এইটি হলো আরেকটি অ্যানায়ন। এই রকম কন্ট্যাক্টের কথা তারা বলেছে অ্যান্ড আমরা আইডিয়াল কেস কন্ট্যাক্ট ধরেই থাকি। প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি বার করার পুরো প্রসেসটা আমরা প্রিভিয়াস ক্লাসে খুব ডিটেলসেই কিন্তু বুঝেছি। আজ শুধু কাজ সেটাকে একবার অ্যাপ্লাই করা অ্যান্ড সেই অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে আরও একবার ভালো করে বুঝে নেওয়া। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি মানে হলো প্যাকিং ফ্র্যাকশন ইকুয়াল টু ভলিউম অকুপাইড by cations and anions whole divided by total volume। এই হয়ে গেল আমাদের প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি বের করার ফর্মুলা। এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, আমরা লিখেছি ভলিউম অকুপাইড বাই ক্যাটায়ন্স অ্যান্ড আনায়ন্স বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল। এখন NaCl এর একটা ইউনিট সেলে 4টে NaCl ইউনিট প্রেজেন্ট থাকে, 4 NaCl। তার মানে হলো এখানে ভলিউম অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন মানে হলো ইকুয়াল টু ভলিউম অফ 4 Na প্লাস আয়ন্স প্লাস ভলিউম অফ 4 Cl মাইনাস আয়ন্স হোল ডিভাইডেড বাই, যেহেতু আমাদের কিউবিক ইউনিট সেল, কিউবের ভলিউম A কিউব। এবারে 4টি Na প্লাসের ভলিউম কি হবে? 4 ইন্টু 4/3 পাই আর Na প্লাসের কিউব, কারণ আমরা ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নগুলিকে স্ফিয়ার ধরি অ্যান্ড স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা 4/3 পাই আর কিউব। একইভাবে 4টি Cl মাইনাসের ভলিউম 4/3 পাই আর Cl মাইনাসের কিউব। তাহলে 16/3 পাই, সরি এখানে হয়ে যাবে ডিভাইডেড বাই A কিউব। এবার 16/3 পাই হয়ে গেল কমন, আর Na প্লাস আমাদের বলে দেওয়া আছে 102 অ্যান্ড আর Cl মাইনাস বলে দেওয়া আছে 181। তাহলে 102 ইউনিট পিকোমিটার, পিকোমিটার কিউব প্লাস 181 পিকোমিটার কিউব বাই, এবার আমাদের চাই এজ লেন্থ। এজ লেন্থ তো প্রবলেমে বলা নেই, তোমরা বলবে বলা না থাকলেও ক্যাটায়ন আয়নের রেডিয়াস যেহেতু বলা আছে আমরা এজ লেন্থ ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে এজ লেন্থ ইকুয়াল টু 2r প্লাস প্লাস 2r মাইনাস, 2 হয়ে গেল কমন, r প্লাস প্লাস r মাইনাস ইকুয়াল টু 2 ইন্টু 102 প্লাস 181 ইকুয়াল টু 2 ইন্টু 283 566 পিকোমিটার। তাহলে A কিউব হয়ে গেল 566 পিকোমিটার কিউব। তাহলে যেহেতু উপরেও থাকছে পিকোমিটার নিচেও থাকছে পিকোমিটার, তাই আমরা আমাদের প্রবলেমের যে পিকোমিটার ইউনিট সেটাকে পিকোমিটারে রেখে দিলাম। অকারণে নাম্বারটাকে খুব স্মল করে লাভ নেই, কারণ আমরা পিকোমিটার থেকে যদি সেন্টিমিটারে আসতে যাই আমরা জানি 10⁻⁻10 মাল্টিপ্লাই হয়, নাম্বারগুলো স্মল হয়ে যাবে, আমরা কিছু 10⁻⁻⁴ ঝামেলায় পড়ে যাব। তার থেকে উপরে নিচে যেহেতু দু জায়গাতেই পিকোমিটার পুট হচ্ছে, আমরা পুরো ব্যাপারটাকে পিকোমিটারে রেখে দিলাম। ইকুয়াল টু 16/3 ইন্টু পায়ের ভ্যালু আমরা পুট করলাম 3.14, 102 কিউব হবে
1061208 প্লাস 181 এর কিউব 5929741 ডিভাইডেড বাই 566 কিউব 181321496। আমি আর পুরো ক্যালকুলেশনটাকে স্টেপ ওয়াইজ করছি না, আমরা একেবারেই আনসার ক্যালকুলেট করে লিখছি। 64.29 অ্যাপ্রক্স যদি আমরা পার্সেন্টেজে বলি, আর যদি আমরা এভাবে ফ্র্যাকশনেই বলি তাহলে আসছে 0.6429। যেহেতু আমরা এখানে ইন্টু 100 করে আসিনি, পার্সেন্টেজে আমরা বলছি না, আমরা পেয়ে যাচ্ছি 0.6429। দিস ইজ দ্য প্যাকিং ফ্র্যাকশন। এবার একে যদি পার্সেন্টেজে নিয়ে যাই আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব অ্যান্ড 64.29% আসছে, যা আমাদের গিভেন অ্যান্সারের অলমোস্ট ইকুয়াল টু 65%-এর ক্লোজ রেজাল্ট। প্রবলেম নাম্বার 6, in the NaCl crystal structure which kind of stoichiometric defect is predominantly formed and which conditions are primarily responsible for favoring this type of defect? এই কোশ্চেনটার আমাদের ডিসকাশন একটু বেশি সময় ধরে চলবে, কারণ যে স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা আমরা NaCl বা রক সল্ট ক্রিস্টাল স্ট্রাকচারে দেখতে পাই, সেই স্কটকি ডিফেক্ট একটু ডিটেলসে আলোচনা করার জন্য তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট আছে। তাহলে NaCl ক্রিস্টাল স্ট্রাকচার বা রক সল্ট টাইপ স্ট্রাকচারে যে স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা প্রিডমিনেন্টলি দেখা যায় সেটা হলো স্কটকি ডিফেক্ট। প্রথম কথা, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট কি? স্টোইচিওমেট্রিক ডিফেক্ট বলতে আমরা ক্রিস্টালের সেই ধরনের ইমপারফেকশনকে বুঝি, সেই ধরনের অপূর্ণতা বা ত্রুটি বা ইমপারফেকশনকে বুঝি যাতে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও ডিস্টার্বড না হয়। অর্থাৎ একটা পারফেক্ট ক্রিস্টালে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও যা থাকে, ডিফেক্টের পরেও ক্যাটায়ন অ্যানায়ন রেশিও যেন তাই থাকে, তাহলে আমরা ডিফেক্টটাকে বলবো স্টোইচিওমেট্রিক ডিফেক্ট। স্টোইচিওমেট্রিক ডিফেক্ট দুটো টাইপের হয়, যার মধ্যে একটা টাইপের ডিসকাশন আমরা NaCl বা রক সল্ট টাইপ স্ট্রাকচারে করব, আরেকটা আমরা অন্য ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারে অন্য ক্লাসে করব। তাহলে আমরা দেখে নিই একবার স্কটকি ডিফেক্ট। তার জন্য আমরা এই রকম একটা 2 ডাইমেনশনাল NaCl ল্যাটিস কল্পনা করব। অ্যাকচুয়ালি তো 2 ডাইমেনশনাল NaCl নয়, দিস ইজ দ্য NaCl ইউনিট সেল, যেটা 3 ডাইমেনশনাল। কিন্তু আমাদের স্কটকি ডিফেক্টটা বোঝার প্রয়োজনে আমরা একটা 2 ডাইমেনশনাল পিকচার দেখব যেন বিষয়টা বুঝতে পারি। এখানে আমরা Na+ অ্যান্ড Cl- এর একটা নেটওয়ার্ক শো করেছি। প্রত্যেকটি ল্যাটিস পয়েন্টে বা প্রত্যেকটি পজিশনে দেখো সিস্টেমেটিক্যালি Na+ অ্যান্ড Cl- আর প্রেজেন্ট, যেটাকে আমরা একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট বা রেগুলার অ্যারে বলে থাকি। এখন স্কটকি ডিফেক্ট হলো সেই ডিফেক্ট যাতে কোনো একটা পজিশন থেকে একটা ক্যাটায়ন অ্যান্ড অন্য কোনো একটা পজিশন থেকে যে কোনো জায়গা থেকে একটা অ্যানায়ন সরে যাবে। তোমরা বলে স্যার একটাই সরবে না, কিন্তু যতগুলি ক্যাটায়ন সরে যাবে ততগুলি অ্যানায়নও সরে যাবে। সরে যাওয়া মানে হলো তারা ওই ক্রিস্টাল সিস্টেমটাতে আর প্রেজেন্টই থাকবে না, তারা সেখান থেকে পুরো বেরিয়ে যাবে অ্যান্ড তারা যে পজিশনগুলোতে ছিল সেই পজিশনগুলো ভ্যাকেন্ট থেকে যাবে। এটাকে আমরা বলছি স্কটকি ডিফেক্ট। তোমরা তাহলে ভালোভাবে লক্ষ্য করো, ধরে নাও আমরা একটা পজিশন থেকে একটা Na+ আয়নকে সরিয়ে নিলাম, পুরো ক্রিস্টাল সিস্টেমটা থেকেই বের করে নিয়ে চলে এলাম। তাহলে ওখান থেকে একটা প্লাস চার্জ সরে গেল অ্যান্ড সেই জায়গাটায় একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল। তাহলে যতক্ষণ প্রত্যেকটি পজিশনে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন প্রেজেন্ট ছিল ততক্ষণ সিস্টেমটার মধ্যে চার্জ নিউট্রালিটিটা ছিল, অর্থাৎ মোট যতগুলি প্লাস ততগুলি মাইনাস প্রেজেন্ট ছিল। কিন্তু যেই না আমরা একটা ক্যাটায়নকে তার পজিশন থেকে সরিয়ে দিলাম, তাহলে একটা মাইনাস চার্জ এই পুরো নেটওয়ার্কটার মধ্যে বেড়ে গেল, কারণ একটি প্লাস চার্জ কমে গেছে। তাহলে ইলেকট্রো নিউট্রালিটিটা নষ্ট হয়ে গেল, যতগুলি প্লাস ততগুলি মাইনাস এখন আর নেই, ইলেকট্রো নিউট্রাল
নয় এই সিস্টেমটা। এই ইলেকট্রোনিউট্রালিটিটাকে মেনটেন করার জন্য কোনো একটা অ্যানায়নিক সেন্টার থেকে, অর্থাৎ অ্যানায়নরা যেখানে প্রেজেন্ট, যেমন ধরে নাও আমরা যদি এই অ্যানায়নটাকে ভাবি, সেই অ্যানায়নটাও সিস্টেম থেকে বেরিয়ে যাবে। তাহলে কি হলো, একটি প্লাস যেমন কমে গেল, একটি মাইনাসও তেমন কমে গেল। তাহলে এখন কিন্তু চার্জ নিউট্রালিটিটা ঠিকঠাক আছে, কারণ যতগুলি প্লাস কমেছে ততগুলি মাইনাস কমেছে। সেটাকে উল্টো করে বলা যায়, সিস্টেমটার মধ্যে এখন যতগুলি প্লাস আছে ততগুলি মাইনাস আছে, অর্থাৎ সিস্টেমটা চার্জ নিউট্রাল, অর্থাৎ ইলেকট্রোনিউট্রালিটি এখানে মেনটেন্ড আছে। এই যে ধরনের ডিফেক্টটি দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ কিছু সংখ্যায় ক্যাটায়ন অ্যান্ড কিছু সংখ্যায় অ্যানায়ন অ্যান্ড সেই নাম্বারগুলি ইকুয়াল হবে। যেমন ধরে নাও যদি আরও একটা এনএ প্লাস কোনো পজিশন থেকে মিসিং হয়, তাহলে তেমনইভাবে অন্য আবার কোনো একটা পজিশন থেকে একটা অ্যানায়নকেও আমরা মিসিং করে দেব। অ্যানায়নটাকে আমরা সরিয়ে দিলাম। এইভাবে ক্রিস্টাল সিস্টেমটা থেকে যতগুলি প্লাস চার্জ ততগুলি মাইনাস চার্জ, অর্থাৎ যতগুলি ক্যাটায়ন ততগুলি অ্যানায়ন যদি ভ্যানিশ হয়ে যায়, সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে যে ডিফেক্টটা তৈরি হয় তাকে আমরা বলছি স্কটকি ডিফেক্ট। তোমরা বলবে স্যার অ্যানাদার টাইপ অফ স্টোইসোমেট্রিক ডিফেক্টটা কি? সেটা ফ্রেঙ্কেল ডিফেক্ট। সেটা নিয়ে আজকের ক্লাসে ডিসকাশন নয়, কারণ এনএসিএল ক্রিস্টালে, এনএসিএল টাইপ ক্রিস্টাল স্ট্রাকচারে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায় না, স্কটকি ডিফেক্টই দেখা যায়। তাহলে আশা করছি তোমরা বিষয়টি বেশ ভালো বুঝতে পারলে। কি বুঝলাম? যখন ক্রিস্টালটা থেকে যতগুলি ক্যাটায়ন ততগুলি অ্যানায়ন ভ্যানিশ হয়ে যায়, বেরিয়ে চলে যায়, যাতে ক্রিস্টালের ওই পয়েন্টগুলিতে ভ্যাকেন্সি ক্রিয়েট হয় অ্যান্ড ইলেকট্রোনিউট্রালিটিটা ঠিকঠাক থাকে অ্যান্ড ক্যাটায়ন অ্যানিয়ন রেশিও ঠিকঠাক থাকে। যখন সব পজিশনগুলোতে ক্যাটায়ন অ্যানায়ন ছিল, তখন ক্যাটায়ন অ্যানায়ন রেশিও যা ছিল এখনও তাই আছে, কারণ যতগুলি ক্যাটায়ন কমে গেছে ততগুলি অ্যানায়নও কমে গেছে। ফর্মুলাটা সেই এনএসিএলই আছে, 1:1। এনএসিএল ফর্মুলাটা কেমন? একটি এনএ প্লাস একটি সিএল মাইনাস, সেই হিসেবে আমরা বলতে পারি ক্যাটায়ন অ্যানায়ন রেশিও 1:1। এখনও কিন্তু তাই আছে, সেই কারণেই কিন্তু ডিফেক্টটাকে আমরা স্টোইসিওমেট্রিক ডিফেক্ট বলতে পারছি। স্টোইসিওমেট্রিক ডিফেক্ট সেই ডিফেক্টকে বলা হয় যেটাতে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও ডিস্টার্ব হয় না। এই ডিফেক্টটা যেটা দেখলে সেটা হলো স্কটকি ডিফেক্ট। এখন ভলিউমটা তো একই আছে, যেমন এটাকে আমরা যদি এবার 3 ডাইমেনশনাল কল্পনা করে নিই, ধরে নিই যদি এটা একটা কিউবের সারফেস, তাহলে দেখো এজ লেন্থ তো আমার সেমই আছে, সেই হিসাবে ভলিউম ইজ আনচেঞ্জড। পুরো ক্রিস্টাল সিস্টেমটার ভলিউম বা ইউনিট সেলটার ভলিউম তো তাই আছে, কিন্তু কিছু পার্টিকেল কমে গেছে, অর্থাৎ কিছু আয়ন কমে গেছে, সেই হিসাবে মাস কমে গেল। আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে কনস্ট্যান্ট ভলিউম মেনটেন করে, যে ভলিউমটা ছিল সেই ভলিউমটাই মেনটেন করে, যেহেতু মাস কিছুটা কমে গেল তাই ডেনসিটি কমে যাবে। যদি না বুঝতে পারলে তো বোঝাই, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এখন পুরো স্ট্রাকচারটার ভলিউম যা ছিল ভলিউমটা তো আছে তাই, কোনো চেঞ্জ নেই, কিন্তু কিছু পার্টিকেল তো ভ্যানিশ হয়ে গেছে, দুটি ক্যাটায়ন কমে গেছে, দুটো অ্যানায়ন কমে গেছে। আরও কমাতে পারি আমরা, কিন্তু যতগুলি ক্যাটায়ন কমাবো ততগুলি যেন অ্যানায়নও কমাই। রেশিও ডিস্টার্ব হতে দেওয়া চলবে না ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের, কারণ এটা একটা স্টোইসিওমেট্রিক ডিফেক্ট। তো মাস যেহেতু কমে গেল, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে মাস কমে যাওয়া মানেই হলো ডেনসিটি কমে যাওয়া। তাই স্কটকি ডিফেক্ট যখন দেখা যাবে কোনো ক্রিস্টাল সিস্টেমে, তখন অবশ্যই তার ডেনসিটিটা কমে যাবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমাদেরকে কোশ্চেনটিতে সঙ্গে বলা ছিল কন্ডিশনস যেগুলো এই ধরনের ডিফেক্টের জন্য রেসপন্সিবল। তাহলে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে স্কটকি ত্রুটি বা স্কটকি ডিফেক্ট কখন দেখা যায়, সেটার বিষয়ে আমরা এখানে একটু দেখে নিই। আমি বিষয়টাকে তোমাদের জন্য রেডি করে রেখেছি। স্কটকি ডিফেক্ট কন্ডিশন, কোন কোন কন্ডিশনে আমরা স্কটকি ডিফেক্ট দেখতে পাই? ফার্স্ট কন্ডিশন, অলমোস্ট সিমিলার সাইজেস অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, অর্থাৎ আয়নিক ক্রিস্টালটা যে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দিয়ে তৈরি, সেই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের সাইজ অলমোস্ট সিমিলার হতে হবে। ইউজুয়ালি ক্যাটায়ন অ্যানায়নের থেকে স্মলার হয়, ঠিক আছে হোক, কিন্তু যেন খুব বেশি স্মলার না হয়,
সাইজটা যেন কম্পেয়ারেবল বা কাছাকাছি হয়, এই রকম সিচুয়েশনেই এই ডিফেক্ট দেখা যায়। তার আবার কিছুটা এক্সপ্লানেশন আছে, সেটা একবার আমরা দেখে নিই। In NaCl, the ionic radius of Na plus and Cl minus ion are almost 102 and 181 picometer. Na plus and Cl minus এর ionic radius বলা আছে relatively close compared to compounds like AgCl. অন্য কোনো ধরনের আয়নিক কম্পাউন্ডের তুলনায় এখানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের রেডিয়াস অনেকটা কাছাকাছি, অর্থাৎ ক্যাটায়ন খুব স্মল নয়। যে কম্পাউন্ডগুলোতে ঘটনাটা উল্টো সেখানে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায়, অর্থাৎ সাইজ ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইজ হাই। ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের সাইজে যদি ভালো রকম ডিফারেন্স থাকে, ক্যাটায়ন যদি খুবই স্মল হয় বা কোনো কারণে অ্যানায়ন যদি খুবই স্মল হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য একটা ডিফেক্ট দেখা যায়, সেটা ফ্রেঙ্কেল ডিফেক্ট। সিমিলার আয়নিক সাইজেস ফেভার স্কটকি ডিফেক্ট ওভার ফ্রেঙ্কেল ডিফেক্টস বিকজ it is geometrically difficult for the larger ions to fit into the narrow interstitial spaces. তাহলে এই কথাটা যখন চলেই এসেছে, তখন ফ্রেঙ্কেল ডিফেক্টের বিষয়ে দুটো একটা কথা না বললে তোমরা ব্যাপারটা কিছুই বুঝবে না। সেই কারণে আমাকে ফ্রেঙ্কেল ডিফেক্টের ব্যাপারেও একটুখানি এখানে বলতেই হবে। তাই NaCl এ যেহেতু ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায় না, তাহলেও NaCl এর যে আমরা ল্যাটিসটা কল্পনা করেছি এখানে, সেখান থেকেই ব্যাপারটা একটু বুঝে নিই। কিন্তু মাথায় রাখো, NaCl এ ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায় না, শুধুমাত্র বুঝবো বলে এখান থেকে একবার বুঝে নিচ্ছি। ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হয়, স্মলার আয়ন, ধরে নাও ক্যাটায়নটা স্মলার আয়ন, আমরা এই ক্যাটায়নটাকে ধরে নিচ্ছি। এই ক্যাটায়নরা স্মলার হওয়ায় কি হয়, নিজের যে ল্যাটিস পজিশন বা ল্যাটিস পয়েন্ট, সেটাকে ছেড়ে কোনো ইন্টারস্টিসিয়াল স্পেসে বসে থাকে। ক্রিস্টাল থেকে সে ভ্যানিশ হয়ে যায় না, ক্রিস্টাল সিস্টেমটার ভেতরেই থাকে, কিন্তু নিজের ল্যাটিস পয়েন্টে না থেকে ওর একটা ডিসলোকেশন হয় অ্যান্ড ইন্টারস্টিসিয়াল যে স্পেসগুলো আছে সেইগুলো অকুপাই করে। এই রকম অবস্থাকে ফ্রেঙ্কেল ডিফেক্ট বলি। এবার ইন্টারস্টিসিয়াল স্পেস সবসময়তে খুব ছোট হয়, কারণ আমাদের যে অরিজিনাল প্যাকিংয়ের সময়কার যে পয়েন্টস বা ইউনিট সেলটা যারা বানিয়েছে, FCC হোক, BCC হোক, সিম্পল কিউব হোক, পার্টিকেলগুলোর ইউনিট সেলটা বানানোর জন্য যে পজিশানগুলো অ্যান্ড তার দরুন যে ভয়েডগুলো, সেগুলো তো আয়নিক ক্রিস্টালে অকুপাইড, বেশিরভাগই অকুপাইড। তাহলে বাকি যে ইন্টারস্টিসিয়াল স্পেসেস, ছোট্ট ছোট্ট ফাঁকা জায়গা, সেগুলো খুবই স্মল হয়। এবার সেই ইন্টারস্টিসিয়াল স্পেস যদি খুব স্মল হয়, সেখানে একটা লার্জ ক্যাটায়ন ফিট হবে না। Cl মাইনাস অ্যান্ড Na প্লাস এরা তো কম্পেয়ারেবল সাইজের, অর্থাৎ Cl মাইনাসরা যতটা বড়, Na প্লাস মোটামুটি ততটাই। তাই Cl মাইনাসরা প্যাকিংয়ে হওয়াতে যে ইন্টারস্টিসিয়াল স্পেসগুলো তৈরি হচ্ছে, সেই ইন্টারস্টিসিয়াল স্পেসগুলোর সাইজ সবসময়তেই প্যাকিংয়ে টেক পার্ট করা আয়নগুলোর থেকে স্মল হয়। এবার Cl মাইনাস আয়নগুলো যত বড়, ইন্টারস্টিসিয়াল স্পেসটা তো তার থেকে অনেক অনেক ছোট, কিন্তু Na প্লাস আয়নও যথেষ্ট বড় হওয়ায় সেই ছোট্ট ইন্টারস্টিসিয়াল স্পেসটা দখল করতে পারে না, যদি সে চায় তাও পারে না, কারণ সে ওখানে কুলোবে না। সেই কারণেই ইন্টারস্টিসিয়াল স্পেসে যাওয়ার অবস্থা NaCl টাইপ ইউনিট সেলে থাকে না, কারণ ক্যাটায়ন যথেষ্ট বড়, সে ওই ছোট্ট ইন্টারস্টিসিয়াল স্পেসে ফিট হয় না। তাই ফ্রেঙ্কেল ডিফেক্ট সেখানে শো করার উপায় নেই। সেই কারণেই ক্রিস্টাল থেকে তারা পুরো ভ্যানিসি হয়ে যায়। অ্যান্ড ইলেকট্রোনিউট্রালিটিটা মেনটেন করার জন্য যতগুলি Na প্লাস ততগুলি Cl মাইনাস, বা অন্য ক্রিস্টাল সিস্টেম হলেও যতগুলি ক্যাটায়ন ততগুলি অ্যানায়ন ভ্যানিশ হয়ে যায়। এই বিষয়টাই এখানে ডিটেলসে বলা আছে। তোমরা এখন যা বুঝলে, পরে এটাকে ডিটেলসে শান্তিতে পড়ে দেখো, ভিডিওটাকে পজ করে। তাতেও যদি বুঝতে অসুবিধা হয় ফ্রেঙ্কেল ডিফেক্টের বিষয়ে আমরা অন্য ক্রিস্টাল সিস্টেমে এইভাবেই ডিটেলসে ডিসকাস করব, তারপর দেখবে এই কনসেপ্টটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা ছিলাম কোথায়, স্কটকি ডিফেক্ট শো করার কন্ডিশনে। আমরা এই কন্ডিশনটা মনে রাখবো, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন যখন অলমোস্ট সিমিলার সাইজের হয়, যেমনটা NaCl আমরা দেখতে পাচ্ছি, তখন স্কটকি ডিফেক্ট দেখা যায়। ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখানোর উপায় নেই, কারণ প্যাকিংয়ের দরুন যে ছোট্ট ছোট্ট ইন্টারস্টিসিয়াল পজিশন হচ্ছে, তাতে Na প্লাসের মতো বড় সাইজের ক্যাটায়ন জায়গা নেওয়ার কোনো উপায় নেই, সেখানে তার জায়গা কুলোবে না। তাই এখানে ফ্রেঙ্কেল ডিফেক্ট শো করার কোনো অপশান নেই। এখানে যদি নিজের পজিশন থেকে সরতে হয়, তাহলে কিন্তু পুরো ক্রিস্টাল সিস্টেম থেকেই বেরিয়ে চলে যেতে হবে, আর সেটাকেই আমরা বলি স্কটকি ডিফেক্ট।
কন্ডিশন 2, হাই কোঅর্ডিনেশন নাম্বার, যেটা এখানে NaCl টাইপ স্ট্রাকচারে 6:6। হাই কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? মানে ভেরি স্ট্রং প্যাকিং। একটা পার্টিকেল চারপাশে অনেকগুলো পার্টিকেলের সাথে কন্ট্যাক্টে আছে বা অনেকগুলো পার্টিকেলের সাপোর্ট তার সঙ্গে আছে। এবারে বিষয়টা বোঝো, কোনো একটা বাড়ির ভেতরে ধরো কিছু পিলার আছে, যে কারণে বাড়িটার ছাদটাকে ধরে রাখতে পেরেছে। এবার যদি পিলারগুলোকে আমরা দুটো চারটে ভেঙে দিই, ভেতর থেকে কয়েকটা পিলার সরিয়ে দিলাম, ভাবো ভেঙে ফেলে দিলাম, তাহলে কিন্তু ছাদটা পড়ে যাওয়ার ভয় থাকতেও পারে। মানে ভয়টা তো থাকবেই, ভয়টা কমও হতে পারে বেশিও হতে পারে, ডিপেন্ডিং আপন কতগুলো পিলার ভেতরে ছিল। ভেতরে যদি অনেকগুলো পিলার ছিল, ধরো গোটা বাড়িটা পিলারেই ভর্তি, তাহলে তার মধ্যেকার যদি দুটো একটা পিলারকে তুমি ভেঙেও দাও কিছু যায় আসে না। তাহলে আমাদের যে 6 কোঅর্ডিনেশন নাম্বার সিস্টেম, যেটা আমরা আগের দিনই দেখেছি, আবার বলে দিচ্ছি, কালারগুলোতে ফোকাস দিও না, সবকটা কালারকে একই রকম ভাবো, তোমরা শুধু অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করো যে এই যে সেন্ট্রাল পার্টিকেলটা সে যে 6 জনের সঙ্গে কানেক্টেড আছে, যদি একটা অ্যাটম নিজের জায়গা থেকে সরে চলেও যায় তাহলেও বাকিগুলোর সঙ্গে কিন্তু তার কানেকশন থাকলো। তাহলে বাকি 5টা, তার চারপাশে 5 জনের সঙ্গে সে কিন্তু কানেক্টেড থাকার সুযোগ পেল। তাহলে আমরা সেটাকে বাড়ির ভেতরকার ওই পিলারগুলোর সাথে কম্পেয়ার করছি, যে যদি বাড়ির ভেতরে প্রচুর সংখ্যায় পিলার ছিল, তুমি যদি একটা দুটো পিলার সরিয়েও দাও ছাদটা পড়বে না, মোটামুটি সে স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি পিলার খুব কম সংখ্যায় ছিল, অর্থাৎ ভেরি লো কোঅর্ডিনেশন নাম্বারে ছিল, যেমন ধরো কোঅর্ডিনেশন নাম্বার 4, এই যে ভেতরে হোয়াইট পার্টিকেলটা তোমরা দেখছো, সেটা দেখো টেট্রাহেড্রালি 4টে অরেঞ্জ বলের সাথে কানেক্টেড, এমনি মডেল আমরা গত দিনেও দেখেছি। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা লো, কার? ওই ভেতরের সেন্ট্রাল পার্টিকেলটার। তাহলে 4টি মোটে পার্টিকেলের সঙ্গে সে কন্ট্যাক্টে আছে, যদি তার মধ্যেকার একটা পার্টিকেলকে আমি সরিয়ে নিই তাহলে কিন্তু মাত্র 3টে পড়ে থাকলো, যেখানে এখানে 6টার মধ্যে থেকে যদি একটাকে সরিয়ে নিই তাহলেও 5টা কিন্তু সেন্ট্রাল হোয়াইট বলের সঙ্গে কন্ট্যাক্টেই থেকে গেল। তাহলে এখানে বলছে কি, ইন আয়নিক স্ট্রাকচারস with high coordination number, removing pairs of opposite charged ions does not cause the structure to collapse. The high coordination stabilizes the arrangement despite vacant sites. অর্থাৎ কিছু পার্টিকেল যদি নিজের জায়গা থেকে সরেও যায় তাহলেও যেহেতু কোঅর্ডিনেশন নাম্বারটা হাই, অর্থাৎ আশেপাশে এখনও বেশ কিছু পার্টিকেল রয়ে গেল, তাই স্ট্রাকচারটা মোটামুটি স্টেবল থাকতে পারে, স্ট্রাকচারটা কোলাপস হয়ে যায় না। সেই কারণেই স্কটকি ডিফেক্ট সেখানে দেখা যায়, কারণ স্কটকি ডিফেক্টে পার্টিকেল ভ্যানিশ হয়ে যায় নিজের পজিশন থেকে, সেই ক্রিস্টাল স্ট্রাকচারটা থেকেই বেরিয়ে চলে যায়, ওই পিলার ভেঙে ফেলার মতো। তাহলেও ক্রিস্টালটাকে তো টিকিয়ে রাখতে হবে, ক্রিস্টালটা তো স্টেবল থাকতে হবে, তার রাস্তা কি না কোঅর্ডিনেশন নাম্বারটা হাই হওয়া। তোমরা তাহলে এই যে ব্লু ইঙ্কে আমরা দুটো পয়েন্ট লিখেছি, এই দুটোকে অবশ্যই মনে রেখো MCQ পারপাসে। কি অলমোস্ট সিমিলার সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড আনায়ন। এবার অন্যান্য আয়নিক কম্পাউন্ড যেখানেই এইরকম অলমোস্ট সিমিলার সাইজ অফ ক্যাটায়ন আনায়ন দেখা যাবে, সেখানে তোমরা এবার থেকে বলতে পারবে যে স্কটকি ডিফেক্ট ফেভার্ড হবে। অ্যান্ড হাই কোঅর্ডিনেশন নাম্বার পয়েন্ট 2তে, অর্থাৎ যেখানে কোঅর্ডিনেশন নাম্বারগুলো বেশি সেখানেও স্কটকি ডিফেক্ট ফেভার্ড হবে। এই হলো স্কটকি ডিফেক্টের আমাদের ডিটেলড ডেসক্রিপশন, যেটা প্রিভিয়াস ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা অতটা করে উঠতে পারিনি, কিন্তু আশা করছি আজ তোমরা বিষয়টা ভালো করে বুঝলে। প্রবলেম নাম্বার 7, if molten NaCl is doped with 10 to the power minus 4 mole% of CdCl2, what will be the concentration of cation vacancies per mole of NaCl? প্রথমে আমাদের বোঝা দরকার প্রবলেমটার পিছনে থিওরি কি আছে। এটা ডোপিং বা একটা ইমপিউরিটি ডিফেক্ট, ক্রিস্টালে ইমপিউরিটি ডিফেক্ট, অর্থাৎ সামান্য ইমপিউরিটি ক্রিস্টালে অ্যাড করা হয়, তাতে ইমপিউরিটির মধ্যে থাকা আয়ন ক্রিস্টালের যে ল্যাটিস পয়েন্ট সেখানকার কোনো একটা আয়নকে রিপ্লেক্স করে তার জায়গা নেয়, অ্যান্ড চার্জ নিউট্রালিটি মেনটেন করার জন্য তারপর যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিতে হয়, যেটা আমরা এই প্রবলেমে বুঝব। তাহলে ডোপিং বা ইমপিউরিটি ডিফেক্টের বিষয়ে আমাদের কাছে এই কোয়েশ্চেনটি এসেছে। এখানে NaCl ক্রিস্টালে বা NaCl সিস্টেমে ডোপ করা হয়েছে Cd+2। তাহলে ব্যাপারটা কি হবে আমরা আবার একবার আমাদের সেই মডেলটিকে নিয়ে বুঝি। এই হলো আমাদের একটা কাল্পনিক
NaCl ল্যাটিস, যেটাকে আমরা বোঝার সুবিধার জন্য 2D বানিয়েছি। মোল্টেন NaCl এর মধ্যে CdCl2 অ্যাড করা হয়েছে। তাহলে সিস্টেমে Cd+2 আয়ন আসবে অ্যান্ড কোনো একটা পজিশনের একটা Na+কে Cd+2 রিপ্লেস করবে। আমরা ধরে নিচ্ছি দিস Na+ আয়ন উইল বি রিপ্লেসড। তাহলে আমরা এই Na+ আয়নটিকে সরিয়ে নিলাম অ্যান্ড তার জায়গায় চলে এলো Cd+2। দেখে নাও, এখানে ছিল একটা Na+, কিন্তু এখন আছে একটা ক্যাডমিয়াম +2 আয়ন। এতে সমস্যা কি হলো? প্লাস চার্জ ওভারঅল যেটুকু নেটওয়ার্ক আমরা এখানে রেখেছি তাতে 1 ইউনিট বেড়ে গেল, কারণ যে রিপ্লেস হলো Na+ তার একটি পজিটিভ চার্জ ছিল, কিন্তু যে ইম্পিউরিটি আয়নটা, ডোপড আয়নটা তার জায়গা নিল, সে কিন্তু দুটো প্লাস চার্জ ক্যারি করছে। তাহলে যেটুকু আমাদের এখানে স্ট্রাকচার বানানো আছে তাতে একটা প্লাস চার্জ বেড়ে গেল, চার্জ নিউট্রালিটি ডিস্টার্বড হয়ে গেল, কারণ যতগুলি মাইনাস চার্জ এখানে এখন তার চেয়ে একটা প্লাস চার্জ বেশি। চার্জ নিউট্রালিটি মেনটেন করার উপায় হলো অন্য কোনো পজিশন থেকে আরও একটা প্লাস চার্জ বেরিয়ে যাওয়া। প্রথমে যে Na+ আয়নটা বেরিয়ে গেল সেটাকে ধরে নিচ্ছি আমরা এখানে রাখলাম, অর্থাৎ সে আর সিস্টেমের মধ্যে নেই, সে বেরিয়ে গেছে। কিন্তু বেরিয়ে গেছে কোথায়? না, আমাদের চোখের সামনেই কোথাও একটা আছে, অর্থাৎ আমাদের হিসেবের মধ্যে আছে যে হ্যাঁ একটা Na+ বেরিয়ে গেছে। অন্য একটা কোনো পজিশন থেকে, যেমন ধরে নাও আমরা এই পজিশনটাকে যদি পছন্দ করি, সেখান থেকেও আরও একটা Na+কে বেরিয়ে যেতে হবে। তাহলে কি হলো? দুটো Na+ সিস্টেম থেকে বেরিয়ে গেল, তাহলে দুটো প্লাস বেরিয়ে গেল অ্যান্ড দুটো প্লাস তার জায়গা নিল, সেই হিসাবে চার্জ নিউট্রালিটি মেনটেন রইল। এই হয়ে গেল কোনো বাইভ্যালেন্ট আয়ন এর ডোপিং NaCl ক্রিস্টালে। তাহলে আমরা এবার এই দুটো Na+কে সরিয়ে নিতে পারি, কারণ তারা তো আর ক্রিস্টাল সিস্টেমটার মধ্যে নেই, তারা পুরোপুরি বেরিয়ে চলে গেছে। তাহলে কাজের কাজ কি হলো? একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে পড়ে রইল। কি কারণে হলো? আশা করি তোমাদের মাথায় ভালোভাবেই ঢুকলো। চার্জ নিউট্রালিটিটা মেনটেন করার জন্য। যেহেতু +2 চার্জ এসেছে, তাই +2 চার্জকে বেরিয়েও যেতে হবে। একটা প্লাস চার্জ এখান থেকে বেরোলো Na+, আরেকটা প্লাস চার্জ এখান থেকে বেরোলো আরও একটা Na+, দুটো Na+ মিলিয়ে +2 চার্জ বেরিয়ে গেল। এই ক্যাটায়ন ভ্যাকেন্সিটাকে নিয়েই আমাদের প্রবলেমটা এসেছে। তাহলে হিসেব আমরা কি পেলাম? প্রত্যেকটা Cd+2 অ্যাড করার জন্য একটি করে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। একটি ভ্যাকেন্সি ক্রিয়েট হবে আমরা বুঝলাম কি করে? না, সেখানে যে Na+টা আগে ছিল সেই Na+টা সরে গিয়ে তার জায়গায় তো Cd+2 চলে এসেছে, তাহলে সেখানে তো আর ভ্যাকেন্সি ক্রিয়েট হলো না। কিন্তু আরও একটা পজিশনে যে Na+টা ছিল, এখানকার কোনো Na+ ভাবতে পারো, আমরা যেটাকে এই পজিশনটাকে ধরে নিয়েছি মাত্র, সেখান থেকে যে Na+টা গেল তার জায়গায় তো আর কেউ এলো না। তাহলে ভ্যাকেন্সি কটা হলো? একটা। যদিও দুটো Na+ বেরিয়েছে, ভ্যাকেন্সি কিন্তু একটা, কারণ একটা Na+-এর জায়গা Cd+2 নিজে নিয়ে নিয়েছে। তাহলে আমরা হিসেবটা এরকম রাখবো, প্রত্যেকটি Cd+2-র জন্য একটি করে ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। এটিকে ভালো করে মাথায় ভরে নাও, আমরা আমাদের প্রবলেমটাতে ফেরত আসি। প্রবলেমে বলেছে 10⁻⁴% অফ CdCl2 মোল পারসেন্ট। তার মানে দাঁড়ায়, এটা আমাদের প্রবলেম নাম্বার 7, পার 100 মোল of NaCl 10⁻⁴ mole CdCl2 has been introduced, has been doped। এই বিষয়টি ভালো করে বুঝে নাও। 10⁻⁴ মোল পারসেন্ট, পারসেন্ট মানে হলো পার 100 মোল। তাহলে পার 100 মোল NaCl এ 10⁻⁴ মোল CdCl2 ডোপ করা হয়েছে। আমাদেরকে বলেছে পার মোল NaCl এ ক্যাটায়ন ভ্যাকেন্সি কত? তাহলে 100 মোলে যদি 10⁻⁴ মোল CdCl2 হয়, 1 মোল NaCl এ 10⁻⁴/100
equal to 10 to the minus 6 mole CdCl2 has been doped. এবার CdCl2 এর ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি একটি CdCl2 থেকে একটাই Cd+2 আয়ন পাওয়া যায়, অর্থাৎ একে যদি আমরা আয়নাইজ করি কি পাবো, Cd+2 অ্যান্ড দুটো Cl-, একটা Cd+2 অ্যান্ড দুটো Cl-, তাহলে একটি CdCl2 থেকে একটি Cd+2 পাওয়া যায়। তাই আমরা লিখতেই পারি 1 মোল CdCl2 gives 1 মোল Cd+2, 1 মোল CdCl2 equal to 1 মোল Cd+2। CdCl2 এসেছে কমন 10 - 6 মোল পার মোল NaCl, তাহলে 10 টু দি পাওয়ার -6 মোল Cd+2 CdCl2 equal to 10 - 6 মোল Cd+2। তাহলে হিসেব হয়ে গেল পার মোল NaCl এ এত মোল Cd+2 এসেছে। এবার আমরা যা দেখলাম সেই অনুযায়ী 1 Cd+2 equal to 1 ক্যাটায়ন ভ্যাকেন্সি, যেটা আমরা এখনই বুঝে এলাম। তাহলে 10 to the -6 মোল Cd+2 equal to 10 to the -6 মোল ক্যাটায়ন ভ্যাকেন্সি। তাহলে পার মোল NaCl এ 10 to the -6 মোল ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এই হয়ে গেল আমাদের আনসার। যদি তোমাদের একটু অসুবিধা হলো তার জন্য আমরা আবার একবার আমাদের মডেল ল্যাটিসটাকে দেখে নিই। দেখো একটি Cd+2 যখন এসে Na+ এর জায়গা নিল, চার্জ নিউট্রালিটি রাখার জন্য আরও একটা প্লাস চার্জকে তো বেরিয়ে যেতে হয়েছে। তাহলে হিসেব আমাদের এইরকম হলো যে একটি Cd+2 আসার দরুন একটি ক্যাটায়ন ভ্যাকেন্সি হয়, সেইটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। 10 to the -4 মোল % CdCl2 বলা ছিল, তার মানেই হলো 100 মোল NaCl এ 10 to the power -4 মোল CdCl2। আনসার তো পার মোল NaCl এ চেয়েছে, তাহলে 100 মোল NaCl এর জায়গায় আমরা 1 মোল NaCl এ এলাম, তাতে CdCl2 হলো এত মোল। ল্যাটিস পয়েন্টগুলোয় আসবে কে Cd+2, তাহলে দেখতে হবে এত মোল CdCl2 কত মোল Cd+2 দেয়। তাহলে 1 মোল CdCl2 1 মোলই Cd+2 দেয়, যেমন আমরা আয়নে ব্রেক করে বুঝিয়ে দিয়েছি। তাহলে 10 to the -6 মোল থেকে কতগুলি Cd+2 পাওয়া যায় পেয়ে গেলাম। এই এতগুলি Cd+2ই থাকবে 1 মোল NaCl ক্রিস্টালে। তাহলে যতগুলি Cd+2 এলো ততগুলি ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। এই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এই প্রবলেমটার উপর দিয়ে তোমরা আরও একটা ধরনের ডিফেক্টের বিষয়ে কিন্তু জানলে, যেটা ইমপিউরিটি ডিফেক্ট বা ডোপিং। এর যে মডেলটা তোমরা দেখলে এটাকে একটু মনে রেখো, এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে এটা কাজে লাগবে। প্রবলেম নাম্বার 8, দ্য ইয়েলো কালারেশন অফ NaCl crystals when heated in a Na vapor atmosphere is attributed to the presence of F centers. Describe this F center in this crystal. তাহলে আবার আমরা আরেকটা ধরনের ডিফেক্ট NaCl ক্রিস্টালে দেখতে চলেছি বা NaCl টাইপ ক্রিস্টালে দেখতে চলেছি, যেটাকে বলছে F সেন্টার বা মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। অ্যানায়ন শূন্যতার জন্য বা অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য মেটাল হয়ে যাচ্ছে এক্সেস, এমন একটা ধরনের ডিফেক্ট। তাহলে আগে থিওরি বুঝতে হবে, অ্যান্ড এই প্রবলেমটাও থিওরি থেকেই এসেছে যে এই এফ সেন্টার জিনিসটা কি সেটা ডেসক্রাইব করে দিতে হবে। আমরা চলে আসি আমাদের সেই 2 ডাইমেনশনাল কাল্পনিক একটা NaCl ল্যাটিসে, একটা হাইপোথেটিক্যাল ল্যাটিস। সমস্ত ল্যাটিস পয়েন্ট যে যে আয়ন দিয়ে অকুপায়েড থাকার কথা তা আছে। এবার ধরে নাও এটা একটা ক্রিস্টাল যেটা আমাদের চোখের সামনে আছে। এই ক্রিস্টালটাকে আমরা Na ভেপারের এনভায়রনমেন্টে রেখেছি, সোডিয়াম ভেপারের এনভায়রনমেন্টে রেখেছি। তাহলে কি হবে আমাদেরকে দেখতে হবে। কি হচ্ছে, ভেপার ফেজ মানে অ্যাটমগুলো সব আলাদা আলাদা, অর্থাৎ আমরা গ্যাস ফেজের মতো ভাবতে পারি। তাহলে আমরা একটা Na অ্যাটম নিয়ে ব্যাপারকে বুঝি। ধরে নাও যে Na ভেপার আছে এটা সেই Na ভেপারের একটা Na অ্যাটম, যেটা ক্রিস্টালটার আশেপাশেই আছে, কারণ ভেপারের এনভায়রনমেন্টেই ক্রিস্টালটাকে রাখা হয়েছে।
তাহলে এই এনএ মেটালটা ক্রিস্টালের সারফেসের কাছে এসেছে, সারফেসের কাছে এসে ওই এনএ মেটাল একটা ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে। ধরে নিচ্ছি এই হলো সেই ইলেকট্রনটা। তাতে সে আর এনএ মেটাল থাকছে না, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিল সে হয়ে গেল এনএ প্লাস। তাহলে দেখে নাও, ছিল সে এনএ, আমি এখানে তাকে রেখে দিলাম, এনএ ইলেকট্রন ছেড়ে দিল, এই সেই ইলেকট্রনটা, অ্যান্ড এনএ কনভার্টস টু এনএ প্লাস। এনএকে আমরা সরে নিলাম, এখন আমাদের হাতে আছে এনএ প্লাস অ্যান্ড দ্যাট ইলেকট্রন। এই এনএ প্লাসের প্রেজেন্সে কোনো ল্যাটিস পজিশন থেকে একটা সিএল মাইনাস বেরিয়ে আসবে। ধরে নিচ্ছি আমরা এই সিএল মাইনাসটা বেরিয়ে এলো এনএ প্লাসের কাছে, অ্যান্ড তার জায়গা নিয়ে নিল সেই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন। বিষয়টা আবার বলি, সিএল মাইনাস এখানে ছিল, সিএল মাইনাস ওখান থেকে বেরিয়ে চলে গেল, অ্যান্ড ইলেকট্রন তার জায়গা নিয়ে নিল। কোন ইলেকট্রনটা? যেটা সোডিয়াম ছেড়ে দিয়ে এনএ প্লাস হয়েছিল। এই এনএ প্লাস অ্যান্ড সিএল মাইনাস মিলে সারফেসে নতুন ল্যাটিস পজিশন ক্রিয়েট করলো। যেমন ধরো এই সিএল মাইনাস, যেমন এনএ প্লাস সিএল মাইনাস, এনএ প্লাস সিএল মাইনাস, এভাবে নতুন ল্যাটিস পজিশন ক্রিয়েট করে সারফেসটা ক্রিয়েট হলো। অ্যান্ড সিএল মাইনাস যে বেরিয়ে চলে গেল, সেখানে এই ইলেকট্রনটি জায়গা নিল। এবার যদি তোমরা পুরো সিস্টেমটাকে একসঙ্গে ভাবো, দেখো সেখানে ওভারঅল একটা এনএ প্লাস এক্সেস। তোমরা বলে স্যার এনএ প্লাস এক্সেস কোথায়? সঙ্গে তো সিএল মাইনাসও আছে। সিএল মাইনাস বাবু ভেতর থেকেই এসেছে, যে সিএল মাইনাসটা এখানে ছিল সেখান থেকে সে এখানে এসেছে, কিন্তু এনএ প্লাসটা এনএ ভেপার থেকে এসেছে, ক্রিস্টাল সিস্টেমটার মধ্যে থেকে নয়, সে বাইরে থেকে এসেছে। তাহলে এটা হয়ে গেল একটা অ্যানায়ন ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে সেই অ্যানায়নটা নেই, ক্লোরিনটা এখানে নেই। ভ্যাকেন্সি কেন ক্রিয়েট হলো? মেটাল এক্সেস হওয়াতে হলো। তাহলে এটা একটা মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। অ্যানায়ন যে চলে গেল তার জায়গাটা নিয়ে নিল মেটালের ইলেকট্রন। এই যে ইলেকট্রন অকুপাইড একটা পয়েন্ট, এটাকেই বলে এফ সেন্টার। জার্মান ওয়ার্ড ফার্বে বা ফার্ব জেন্টাম, অ্যাকচুয়ালি এই ফার্বে মিন্স কালার সেন্টার। যদি বলো কালার সেন্টার মানেটা আবার কি? এই যে ইলেকট্রন ফ্রি আছে, এই ইলেকট্রন নিজের এক্সাইটেশনের জন্য হোয়াইট লাইট থেকে কালার অ্যাবজর্ব করবে, অর্থাৎ ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে, অ্যান্ড আমরা কমপ্লিমেন্টারি কালারটাকে অন্যরকম দেখব। বা তোমরা ভাবতে পারো এক্সাইটেড ইলেকট্রন যখন আবার গ্রাউন্ড লেভেলে নামবে তখন যে কালার এমিট করবে, তার জন্য কি হবে, এই ক্রিস্টালটাকে আমরা কোনো একটা কালার্ড অবস্থায় দেখতে পাবো। তাহলে ওই যে ইলেকট্রনটা সেই হয়ে গেল সেই কালারটার জন্য রেসপন্সিবল। সেই জন্য ওই সেন্টারটাকেই বলা হচ্ছে এফ সেন্টার বা কালার সেন্টার। তাহলে এই ডিফেক্টটি মনে রেখো। আরও একবার বলে দিই, পুরো জিনিসটাকে আমরা আগের অবস্থায় রেস্টোর করে নিই। এই হলো একটা পারফেক্ট ক্রিস্টাল। তোমাদেরকে বলে রাখি এমসিকিউ এর জন্য 100% পারফেকশন ক্রিস্টালে তখনই থাকবে যখন টেম্পারেচার 0 কেলভিন। অন্য যে কোনো টেম্পারেচারে ক্রিস্টালে ডিফেক্ট বা খুঁত বা ত্রুটি দেখা যাবে। তাহলে এনএ ভেপারের একটা এনএ অ্যাটমকে কনসিডার করলাম। এরকম অনেক এনএ অ্যাটম ভেপারের এখানে আশেপাশে আসবে, ল্যাটিসটাতে আশেপাশে ঘিরে ধরবে। সেই এনএ একটি ইলেকট্রন ছেড়ে দিল, এই সেই ইলেকট্রনটা ছেড়ে দেওয়াতে এনএ আর এনএ থাকলো না, সে হয়ে গেল এনএ প্লাস। সেই এনএ প্লাসের সঙ্গে একটা সিএল মাইনাস সিস্টেম থেকে বেরিয়ে এলো, সারফেসে নিউ ল্যাটিস পয়েন্ট ক্রিয়েট করলো। সিএল মাইনাস যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট করলো, সেখানটা দখল করলো সোডিয়ামের ছেড়ে দেওয়া সেই ইলেকট্রনটি। এই যে ইলেকট্রন, একটা সিঙ্গল ইলেকট্রনওয়ালা একটা সেন্টার, একে বলে এফ সেন্টার বা কালার সেন্টার। জার্মান ওয়ার্ড ফার্বে থেকে এসেছে, কারণ এই ইলেকট্রনটা হোয়াইট লাইট থেকে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, অ্যান্ড তার দরুন আমরা কমপ্লিমেন্টারি কালারই বলো, ইলেকট্রনটার আবার গ্রাউন্ড লেভেলে নেমে আসার সময় এমিটেড লাইটই বলো, যাই বলো, তার জন্য আমরা ক্রিস্টালটাকে কোনো কালার্ড হয়ে যেতে দেখি যতক্ষণ ওই এনভায়রনমেন্টটা থাকবে ততক্ষণ। তো এই ধরনের যে ডিফেক্ট,
তাকে বলে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য, যেহেতু অ্যানায়নটা নেই তাই অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য মেটাল এক্সেস ডিফেক্ট। কারণ এই পুরো সিস্টেমটার মধ্যে এ বাইরে থেকে আসা একটা বাড়তি লোক, সেটাকে মেটালটা। এইটা রিলেটেড আমাদের কাছে থিওরিটিক্যাল প্রবলেম ছিল। এখানে বলে রাখি, যেহেতু ওই ট্র্যাপড ইলেকট্রনটা, ওখানে ফেঁসে থাকা ইলেকট্রনটা সিঙ্গেল ইলেকট্রন, তাই এটা কিন্তু ক্রিস্টালকে প্যারাম্যাগনেটিক করে। আমরা জানি আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিজম দেখা যায়। এটাও আমরা জেনে রাখলাম, এফ সেন্টারের কারণে ক্রিস্টাল প্যারাম্যাগনেটিক হয়। প্রবলেম নাম্বার 9, হাউ ডাজ দ্য প্রেজেন্স অফ স্কটকি ডিফেক্টস অ্যাফেক্ট দ্য ওভারঅল ডেন্সিটি অফ NaCl ক্রিস্টাল? সেটা আমরা একটু আগেই মডেল নিয়ে দেখে নিয়েছি যে স্কটকি ডিফেক্ট যেটা, আমরা না হয় আরও একবার মডেলটায় আসি। স্কটকি ডিফেক্ট আমরা কি দেখলাম না, কোনো একটা বা একের বেশি ল্যাটিস পয়েন্ট থেকে ক্যাটায়ন ভ্যানিশ হয়ে যাবে। ধরে নিচ্ছি এখান থেকে একটা ক্যাটায়ন চলে গেল। ইলেকট্রন নিউট্রালিটি মেনটেন করার জন্য, যাতে চার্জ নিউট্রালিটিটা থাকে, তার জন্য অন্য কোনো পজিশন থেকে একটা অ্যানায়নও ভ্যানিশ হয়ে যাবে, ক্রিস্টাল থেকে বেরিয়ে চলে যাবে। এইরকম আরও সম্ভব, কোনো পজিশন থেকে তুমি যদি আরও ক্যাটায়ন সরাও, তাহলে কোনো পজিশন থেকে তোমাকে আরও অ্যানায়নও সরাতে হবে। এইভাবে ক্রিস্টাল থেকে ইকুয়াল নাম্বারে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ভ্যানিশ হয়ে যাওয়ার দরুন যে ডিফেক্ট, তাকে বলছি আমরা স্কটকি ডিফেক্ট। ভলিউমটা তো বাপু সেম আছে, বাড়ি থেকে লোকজন চলে যাচ্ছে কিন্তু বাড়িটা তো সেই একই আছে। তাহলে সেম ভলিউমে যেহেতু মাস কমে গেল, তাই ডেনসিটি অবশ্যই স্কটকি ডিফেক্টে কমে যাবে। সেটাই আমাদের এখানে হিন্ট হিসাবে লেখা আছে। এটা তোমরা একটু পরে সময় মতো ভিডিও পজ করে পড়ে দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাট রুম টেম্পারেচার a crystal of NaCl has a density of 2.165 gram per cc. The ideal density calculated from its perfect unit cell parameters is 2.174 gram per cc. Calculate the percentage of missing units, means Schottky defects, in this crystal sample. আমরা প্রথমে গিভেন ডাটা ভালো করে বুঝি। একটা ক্রিস্টালের এক্সপেরিমেন্টাল ডেনসিটি পাওয়া গেল এত, যেখানে আমরা NaCl ক্রিস্টালের, যেহেতু প্রবলেমটা NaCl ক্রিস্টালেরই, NaCl ক্রিস্টালের যে এজ লেন্থ জানি, মানে একটা পারফেক্ট NaCl ক্রিস্টালের যে এজ লেন্থ জানি, সেটা ধরে আমরা তার ডেনসিটি পাই এইটা। তাহলে আমাদের হাতে যে ক্রিস্টালটা আছে, যাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, তার অরিজিনাল ডেনসিটি এটা পাওয়া গেছে। আর থিওরিটিক্যালি যে ডেনসিটি পাওয়া যায়, অর্থাৎ আমরা যে এজ লেন্থ নর্মালি জানি পারফেক্ট কেসে, সেটা থেকে যে ডেনসিটি পাওয়া যায় সেটা এত। তাহলে এই হলো এক্সপেরিমেন্টাল ডেনসিটি, এই হলো থিওরিটিক্যাল ডেনসিটি। আমাদেরকে বলেছে এই যে ডেনসিটিতে মিসম্যাচ, অর্থাৎ এক্সপেরিমেন্ট যে কম ডেনসিটি দেখিয়েছে, দেখো এই ভ্যালুর চেয়ে এই ভ্যালুটা লেস, তাহলে ডেনসিটি কম বেরিয়েছে মানেই নিশ্চয়ই পার্টিকেলস মিসিং অ্যাট সেম ভলিউম, অর্থাৎ স্কটকি ডিফেক্ট। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ওই যে ক্রিস্টালটা আমাদের আছে, যার ডেনসিটিটা একটা পারফেক্ট থিওরিটিক্যাল ক্রিস্টালের ডেনসিটির চেয়ে লো, এই লো যে কারণে হয়েছে, অর্থাৎ স্কটকি ডিফেক্টের কারণে হয়েছে, তার পার্সেন্টেজ বের করো ওই ক্রিস্টালটার মধ্যে। তো আমাদের একটি ফর্মুলা আছে, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই এই প্রবলেমটা ইজিলি সলিউশন হয়ে যায়। আমরা প্রথমে প্রবলেমটাকে সলভ করে নিই, তারপর তোমাদের যাদের ইচ্ছে হবে বা যাদের ধৈর্য থাকবে, তারা সেই ফর্মুলার ডেরিভেশনটা চাইলে দেখতেও পারো, নাও পারো, কারণ ফর্মুলাটা তো শেষ অবধি আমাদের সেই মনে রাখতেই হবে। তবু আমি তোমাদের কিউরিসিটি যদি থাকে, তার জন্য সেটাকে স্যাটিসফাই করার জন্য একবার ডেরিভেশনটা দেখিয়ে দেব। আমাদের যে ইকুয়েশনটা দিয়ে আমরা এভাবে স্কটকি ডিফেক্টের মিসিং ইউনিট বের করি, তার ফর্মুলাটা হলো ফ্র্যাকশন অফ মিসিং সাইটস ইকুয়াল টু ডেনসিটি ইন আইডিয়াল কেস মাইনাস ডেনসিটি ইন অবজার্ভড কেস
ডিভাইডেড বাই ডেনসিটি ইন আইডিয়াল কেস। এটা ফ্র্যাকশনে বলেছি বলে এখানেই ফর্মুলাটা শেষ হয়ে গেল। যদি পার্সেন্টেজ করতাম তাহলে আমরা ইন্টু 100 করতাম। ব্যাপারটা বুঝুন, আইডিয়াল ডেনসিটি সবসময়তেই বেশি হবে, এটাকেই তোমরা থিওরিটিক্যালও বলতে পারো। আইডিয়াল যেটা সেটাই থিওরিটিক্যাল। আইডিয়াল মানে কি, আমরা ধরে নিচ্ছি ক্রিস্টালটা পারফেক্ট, সেখানে কোনো রকম ডিফেক্ট নেই। তাহলে পারফেক্ট ক্রিস্টালের আমরা যা এজ লেন্থ জানি সেটা ধরে নিয়ে আমরা ডেনসিটির ফর্মুলা অ্যাপ্লাই করে যে ডেনসিটি পাই, আমরা প্রথমেই সেই অঙ্কটা করেছিলাম, ডেনসিটির ফর্মুলা আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু জেড এম বাই এন এ ইন্টু এ কিউব, সেটা অ্যাপ্লাই করে আমরা এই ডেনসিটিটা পেয়েছি। তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছি পারফেক্ট ক্রিস্টাল, কোনো ডিফেক্ট নেই, তাই ডেনসিটিটা বেশি। এবার অ্যাকচুয়াল যে ক্রিস্টালটা নিয়ে আমাদের কাজ চলছে, যেহেতু সেখানে সামান্য হলেও ডিফেক্ট আছে, তাই ডেনসিটি বাপু কম এসেছে। তাহলে ডেনসিটিটা কম এসেছে কেন? মাস কম হয়ে যাওয়ার জন্য, কিছু পার্টিকেল চলে যাওয়ার জন্য। ভলিউমটা তো একই আছে। তাহলে আমাদের এই অবজার্ভড বা এক্সপেরিমেন্টাল ডেনসিটি, এই অবজার্ভটাই কিন্তু এক্সপেরিমেন্টাল, আর এই আইডিয়ালটাই কিন্তু থিওরিটিক্যাল। শুধু থিও লিখলাম। যদি বলে এগুলো কেন লিখে দিচ্ছেন, কারণ অন্য কোথাও ফর্মুলাটাকে তোমরা এই চেহারাতেও দেখতে পেতে পারো যে রো থিও মাইনাস রো এক্সপেরি বাই রো থিও, এভাবেও পেতে পারো। তো যাই হোক, আইডিয়াল কেসের ডেনসিটি মাইনাস প্র্যাকটিক্যাল ডেনসিটি বাই আইডিয়াল ডেনসিটি, এটা হলো মিসিং সাইটসের ফ্র্যাকশন আমাদেরকে দিয়ে দেয়। তাহলে আর প্রবলেমটাতে কিছু রইল না। যদি ফর্মুলাটাকে আমরা মেনে নিই, তাহলে রো আইডিয়াল হচ্ছে 2.174 মাইনাস অবজার্ভ হচ্ছে 2.165 বাই 2.174। এটা তোমরা ক্যালকুলেট করলে এই রকমের ডাটা পাবে, 0.00414। এবার আনসার পার্সেন্টেজে আছে, তাহলে পার্সেন্টেজে করার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, ইকুয়াল টু 0.414%। এই হলো স্কটকি ডিফেক্টের মিসিং ইউনিটস এর প্রবলেম সলিউশন। এবার যদি বলো এই ফর্মুলাটা স্যার কোথা থেকে এলো, একবার দেখে রাখি। তাহলে আমরা একবার ফর্মুলাটার ডেরিভেশনে আসি। ডেরিভেশন অফ দ্য ফর্মুলা ফর দ্য ফ্র্যাকশন অফ মিসিং ল্যাটিস সাইটস ইন এ ক্রিস্টাল ডিউ টু স্কটকি ডিফেক্ট। এখানে আমাদের একটা কোলন দিয়ে দেওয়া উচিত। বলা হচ্ছে এন বাই এন, যেখানে স্মল এন হচ্ছে নাম্বার অফ মিসিং ল্যাটিস সাইটস, ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ ল্যাটিস সাইটস। সেই হিসাবে এটাই হয়ে গেল ফ্র্যাকশন অফ মিসিং ল্যাটিস সাইটস। মিসিং ল্যাটিস সাইটস বাই টোটাল ল্যাটিস সাইটস, এটা হলো ফ্র্যাকশন অফ মিসিং ল্যাটিস সাইটস ইকুয়াল টু দিস। ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। যখন আমরা একটা আইডিয়াল ক্রিস্টালের জন্য ডেনসিটি বের করছি, রো আইডিয়াল, তাহলে সেটা হলো আইডিয়াল মাস বাই ভলিউম। আইডিয়াল কন্ডিশনের যে মাস, সেটাই তো আইডিয়াল ডেনসিটিটা আমাদেরকে দেবে। তাহলে বলেই দেওয়া হচ্ছে মাস আইডিয়াল হলো পারফেক্ট ইউনিট সেলের যা মাস, অর্থাৎ যেখানে কোনো রকম ডিফেক্ট নেই, কোনো রকম মিসিং আয়নস নেই, এটা হলো আইডিয়ালটার জন্য। একইভাবে আমরা অবজার্ভড যে ডেনসিটি, অর্থাৎ একটা ডিফেক্টিভ ক্রিস্টাল, ডিফেক্ট আছে সেখানে, তার যে ডেনসিটিটা পাচ্ছি সেটা হলো তার মাস বাই ভলিউম। এখন এই আইডিয়াল মাস আর অবজার্ভড মাস সেম হবে না, অবজার্ভড মাস একটু কম হবে, কারণ আইডিয়াল মাস মানে হলো সব পার্টিকেলই প্রেজেন্ট, কিন্তু অবজার্ভড মাস হলো কিছু পার্টিকেল তো মিসিং হয়েছে, তারপর যা মাস আছে সেই মাসটা। এবার লেট এম বি দ্য অ্যাভারেজ মাস অ্যাসোসিয়েটেড উইথ এ সিঙ্গল আইডিয়াল ল্যাটিস সাইট, অর্থাৎ প্রত্যেকটি যে ল্যাটিস পয়েন্ট তার একটা মাস ধরে নেওয়া হচ্ছে এম। এবারে সব ল্যাটিস পয়েন্টে তো একই আয়ন নেই, কোনোটাই ক্যাটায়ন কোনোটাই অ্যানায়ন, তাই অ্যাভারেজ মাস ধরা হচ্ছে এক একটি ল্যাটিস সাইটের জন্য। মনে রাখো ইউনিট সেলের নয়,
এক একটি ল্যাটিস পয়েন্টের জন্য, অর্থাৎ যেখানে যেখানে পার্টিকেলগুলো আছে সেই প্রত্যেকটি পয়েন্টের জন্য ধরে নিচ্ছি এম ইজ দ্য অ্যাভারেজ মাস। ওয়াই অ্যাভারেজ মাস? কারণ সব জায়গাতে একই আয়ন নেই, তাই সব ল্যাটিস পয়েন্টে একই মাস নেই, তাই অ্যাভারেজ মাস ধরে নেওয়া হচ্ছে। তাহলে পারফেক্ট ক্রিস্টালে যদি ক্যাপিটাল এন নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট থাকে, যেটা কিন্তু আমরা শুরুতেই ধরেওছি, আশা করি ভুলে গেলে না, এন নাম্বার অফ ল্যাটিস পয়েন্টস হচ্ছে টোটাল যতগুলো ল্যাটিস পয়েন্ট আছে। তাহলে যেহেতু আমরা এন নাম্বার অফ ল্যাটিস পয়েন্ট আছে ধরে নিয়েছি, সেই হিসাবে টোটাল মাস হয়ে গেল এন ইন্টু এম। একটি ল্যাটিস পয়েন্টের জন্য স্মল এম, তাহলে এন ল্যাটিস পয়েন্টের জন্য এন ইন্টু এম। এই হয়ে গেল আইডিয়াল অবস্থায় মাস। তাহলে সেই আইডিয়াল মাসটাকে আমরা এখানে পুট করে দিয়ে কিন্তু ডেনসিটি পেতে পারি। এবার ফর এ ক্রিস্টাল উইথ এন মিসিং সাইটস, ধরে নিচ্ছি ওই যে টোটাল এন নাম্বার অফ ল্যাটিস সাইটস ছিল, তার মধ্যে স্মল এন নাম্বারে পার্টিকেল নেই। ক্যাপিটাল এন নাম্বার অফ টোটাল ল্যাটিস সাইটের মধ্যে স্মল এন নাম্বার অফ ল্যাটিস সাইটসে কোনো পার্টিকেল নেই, তাই সেখানে কোনো মাসও নেই। তাহলে যদি এতগুলো ভ্যাকেন্ট সাইট হয়, তাহলে প্রত্যেকটির মাস স্মল এম হিসাবে এন এম স্মল এন ইন্টু এম হয়ে যাবে মিসিং মাস। তাহলে দেখো অবজার্ভ মাসটা হবে আইডিয়াল মাস এন এম মাইনাস মিসিং মাস এন এম। এটা এখানে কেমনভাবে করছে যে যদি মিসিং সাইট এন হয়, তাহলে টোটাল নাম্বার যেহেতু ক্যাপিটাল এন ছিল, অকুপায়েড সাইট হয়ে গেল এন মাইনাস এম, অর্থাৎ এটা টোটাল সাইট, তার থেকে মিসিং সাইটটা মাইনাস করলাম, তাহলে অকুপায়েড সাইট পেয়ে গেলাম। এক একটি সাইটের অ্যাভারেজ মাস এম, তাহলে অকুপায়েড সাইটসের অ্যাভারেজ মাস এইটা, সেটাই হয়ে গেল আমাদের অবজার্ভ মাস বা এক্সপেরিমেন্টাল মাস। তাহলে সেই অবজার্ভ মাসকে পুট করে আমরা আবার একটা ডেনসিটি পেলাম। ওই যে দুটি ডেনসিটি আমরা পেলাম মাসগুলি পুট করে, সেই ডেনসিটি দুটিকে মাইনাস করলাম, মাইনাসের ক্যালকুলেশন রেজাল্ট এলো এইটা। সেটাকে আবার আইডিয়াল ডেনসিটি দিয়ে ডিভাইড করলাম। তোমরা স্টেপগুলি দেখো, খুব ইজি স্টেপ। আমরা পেয়ে গেলাম এন বাই এন, অর্থাৎ মিসিং সাইট বাই টোটাল সাইট, অর্থাৎ ফ্র্যাকশন অফ মিসিং সাইটস। এই হয়ে গেল আমাদের ফর্মুলা ফ্র্যাকশন অফ মিসিং সাইটসের। তাহলে যদি ডেরিভেশনটি তোমাদের লিখে রাখার ইচ্ছা থাকে, তোমরা ভিডিওটিকে কয়েকবার পজ করে একটু নোট নিয়ে নিতে পারো। এটার উপর আমরা করলাম প্রবলেম নাম্বার 10। তাহলে ক্লাস যথেষ্ট লেন্দি হলো। আমরা অনেকগুলি ধরনের, এবং আমি বলতে পারি প্রায় সব ধরনের প্রবলেম যা NaCl বা রক সল্ট স্ট্রাকচার থেকে আসে, প্রায় সব রকমেরই আমরা প্রবলেম সলিউশন করলাম। এতে আমাদের কি হলো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আর সঙ্গে ক্রিস্টাল ডিফেক্টের বেশ কিছু ধরনও আমাদের ডিসকাস করা হলো। আজকের ক্লাস থেকে তোমরা কি শিখলে তা যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তার জন্য বাড়িতে করতে পারো এই 3টি প্রবলেমের সলিউশন। সঙ্গে আনসারগুলোও দেওয়া আছে, যেন তোমরা আনসার মিলিয়ে নিতে পারো। তাহলে রক সল্ট স্ট্রাকচার বা NaCl ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে প্রিভিয়াস ক্লাস অ্যান্ড আজকের ক্লাসটা মিলিয়ে আমাদের ডিসকাশন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।